নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় জাবেদ, সহায়তা করে মনি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 5 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, আটক আরো 2। নুসরাত রাফির গায়ে কেরোসিন ঢেলেছে এবং এই পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল। তারা তাদের নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নির্দেশনা জারি, প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। আজ পবিত্র শবে বরাত, নামাজ, জিকির, আজকার সহ ইবাদতে ভাগ্য রজনী পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রিমান্ডে থাকা কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে জাবেদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে সোনাগাজীর একটি খাল থেকে হত্যাকাণ্ডের সময় মুখোশ হিসেবে ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। এছাড়াও শনিবার রাতে আটক করা হয় আরও 2 জনকে। ফেনী থেকে বখতিয়ার মুন্নার রিপোর্ট। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত বলে দোষ স্বীকার করে শনিবার রাতে ফেনীর আদালতে জবানবন্দি দিয়েছে রিমান্ডে থাকা কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন। স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জাবেদি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নুসরাতের গায়ে, আর এই কাজে সহায়তা করে মনি। অন্যদিকে রিমান্ডে থাকা আরেক আসামি জোবাইরের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সময় মুখোশ হিসেবে ব্যবহৃত একটি বোরকা। জাবেদ নুসরাত রাফির গায়ে কেরোসিন ঢেলেছে এবং এই পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল এবং কামরুন্নাহার মনি নুসরাত রাফিকে শোয়া অবস্থায় বুক চেপে ধরে রেখেছে যাতে করে সে নড়াচড়া না করতে পারে। জোবাইর যে কিলিং মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সে যে বোরখাটা পরেছিল সেই বোরখা তার দেখানো মতে সোনাগাজী কলেজ সংলগ্ন ডাঙ্গি খাল থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজীর ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদ তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং নুসরাত রাফি হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জাবেদ এবং কামরুন্নাহার মনি তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তারা তাদের নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 2 জন নারী সহ মোট 18 জনকে গ্রেফতার এবং 2 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে 7 জন। এদিকে নুসরাত হত্যার ঘটনায় গঠিত পুলিশ সদর দপ্তরের তদন্ত দলের কাজ শেষ হয়েছে। আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত দলের প্রধান। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়া এই ঘটনায় বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গতকাল সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। এর সূত্র ধরে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অর্থ লেনদেন এবং এর সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ফেনীর ট্রাক রোড থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এই সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। এই হত্যাকাণ্ড যদি বিচার না হয় তাহলে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ মনে করব? এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই দাবিতে নেত্রকোনা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রাজধানীর শাহবাগে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন, যিশুর মৃত্যু আর পুনরুত্থান শিক্ষা দিয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আত্মত্যাগের বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। হাইকোর্টের রায়ের আলোকে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়, যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 2009 সালে আদালত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে 5 সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশ দেন। যে কমিটির প্রধান হবেন একজন নারী, কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি। বড় বড় 2-4টি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপি নির্বাচিতরা শপথ নেবেন, এ ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লা সফরে গিয়ে একথা বলেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে কুমিল্লা আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুড়িচংয়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর কুমিল্লা শহরের চুয়াড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও নির্বাচিতদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি গুঞ্জন বলেও মন্তব্য করেন তিনি। গুঞ্জন তো সত্য নয়, হাস্যকর যেন বাংলাদেশে বসে বাংলাদেশের কোনো আদালতে তার বিদেশের কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না জেরেই জোর করে টিকে থাকার চেষ্টা করছে তারা। আওয়ামী লীগ এখন সবচেয়ে দেউলিয়া একটি রাজনৈতিক দল, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। এই কারণে এক দল করা ছাড়া তাদের তো আর অন্য কোনো উপায় নেই। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কাউকে বাদ রাখেনি। একটা মাত্র কারণ, জনগণের প্রতিনিধি জনগণকে যা ভালোবাসে, যারা গণতন্ত্রের লড়াই করছে, তারা যদি বাইরে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। সভা শেষে ক্ষতিগ্রস্ত 95 জন নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময়ে আরও থাকছে। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা বাফুফের। মেয়েদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ ছোটন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদার পক্ষ থেকে এখন অবধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই। দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। বেগম খালেদার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দরখাস্ত করেছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান, আশুরা পালনের বিধান রয়েছে। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় অন্য দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না। 1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয় বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করার দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ ছাড়া পূর্বে পশ্চিমে সবাই একই তারিখে করে। কোরআন সুন্নাহর থেকে উৎকলিত উচ্চারিত গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানে দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। তোমরা একই দিনে সবাই রোজা শুরু করবে আর একই দিনে তোমরা রোজা শেষ করবে, এটা তো একটা হাদিস। এই হাদিসটা আমরা মানছি না। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে আমরা ধরে নেব সমস্ত উম্মতের পরে সেটা জারি হয়ে গেল। আশা করি এই ঘোষণাটা প্রধানমন্ত্রী দেখবেন। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব আরো জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে আজ। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর আজকের এই দিনে পুনর্জীবন লাভ করেন যিশু। নুরুল আলম নয়নের তোলা ছবিতে আরও জানাচ্ছেন এহসানুল হক শাওন। খ্রিস্ট ধর্মবিশ্বাস অনুযায়ী গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তৃতীয় দিনে পুনরায় জীবিত হয়েছিলেন যীশু খ্রিস্ট। ঈশ্বরের আশীর্বাদে ফিরে এসে চলে যান স্বর্গে। যিশুর পুনরুত্থানের দিনকে খ্রিস্টানরা ইস্টার সানডে হিসেবে উদযাপন করেন। যিশুর আত্মত্যাগ স্মরণে মানব কল্যাণে কাজ করার প্রত্যয় থাকে খ্রিস্টধর্মীদের। যিশুর পুনরুত্থান গোটা মানব জাতির জন্য নবজীবন ও নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা বলে মনে করেন ধর্মযাজকরা। খ্রিস্টের পুনরুত্থান আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের প্রত্যেকের জন্য একটা নবজীবন। তিনি লাঞ্ছনা, অপমান, যন্ত্রণা সহ্য করেছেন, ক্রুশের উপর নিজের প্রাণ উৎসর্গ করেছেন। আমরা যেন যিশুর সেই আদর্শ অনুসরণ করে সবাইকে ক্ষমা করতে পারি এবং ভালোবাসতে পারি, সেটাই যেন
আমাদের এই প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিখিয়ে গেছেন, আমাদের দেখিয়ে গেছেন তার জীবন দিয়ে। ধর্মবর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধের অনুপ্রেরণাই যিশুর আদর্শ। মানুষের জন্য তিনি মানবতার কথা কিন্তু বলে গেছেন। তিনি তার জীবন আদর্শের মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে তিনি একজন আদর্শ। গোটা বিশ্বের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন কাজ করি, আর যিশু তাই চেয়েছেন। তিনি কোনো নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য আসেননি, তিনি এসেছেন গোটা মানব জাতির জন্য। যেখানে অন্যায়, অন্যায্যতা এবং পাপময়তা ঘটেছে, সেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে তার পুনরুত্থান এনেছে নতুন আলো, নতুন জীবন। আর যিশুর পুনরুত্থান ব্যক্তি জীবনে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এহসান হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। তবে সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রী গুরুত্ব বেশি। এ পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি, এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি, তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটার জন্য অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক সেবা, পানি ফুটানো ব্যয়, অভিযোগ নিষ্পত্তি সহ ওয়াসার বিভিন্ন বিষয়ে টিআইবির মন্তব্য মন করা বলে দাবি করেছে ওয়াসা। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান আরও বলেন, টিআইবির মন্তব্য গবেষণালব্ধ নয়। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এইটা একটা গবেষণা লব্ধ বা গবেষণা প্রতিবেদন নয়, অথবা যদি গবেষণা প্রতিবেদন হয়েও থাকে তাহলে অত্যন্ত পুয়োর। সেই কারণে আমরা অত্যন্ত বিনয়ের সাথে এই প্রতিবেদনকে সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের 3টি ইউনিয়নে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছেন, নতুন করে ভাবতে শুরু করছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। শরীয়তপুরের চরাঞ্চল ঘুরে খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। চারদিক জলবেষ্টিত একটি জনপদ, 3টি ইউনিয়ন নিয়ে 100 বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন কাছিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর।
রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মাসে যেমন সুবিধা হয়েছে, আমাদের এরকম সুবিধা আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে মানে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাচিকাটা, জাজিরার চুঞ্চর সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয়, সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসব। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MB একটা সাব স্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করবো। সাব স্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত 48 বছরেও এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে 70,000 মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো, আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। শিক্ষকদের সঙ্গে অসদাচরণ সহ নানা অনিয়মের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের 54তম সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন কর্তৃপক্ষ স্থাপিত র্যাগিং সম্বলিত পোস্টার ও নোটিশ ছিঁড়ে ফেলা, বিশ্ববিদ্যালয়ের লোগোর প্রতি অবমাননা ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, ইকরামুল কবির দ্বীপ ও রুকনুজ্জামানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া আসিফ আল মাহমুদ ও মাহমুদুল হাসান রাকিব সহ আরও 5 শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় জাবেদ, সহায়তা করে মনি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 5 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, গ্রেফতার আরও 2। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি, প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। এবং বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে